প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত আলোচনা ধর্মী অনুষ্ঠান সংলাপ প্রতিদিনে। আমি মুকসিমুল আহসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আমরা প্রথমে পরিচিত হব, তারপর আমরা আলোচনায় যাব। আমার ঠিক বামে রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, সাবেক সভাপতি BFUJ এবং রাজনীতি বিশ্লেষক। এবং তারপর রয়েছেন আমাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ, রাজনীতিবিদ আনমা ইহসানুল হক মিলন, চেয়ারম্যান ERI এবং সাবেক প্রতিমন্ত্রী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে আজকের আলোচনায়। আমি একটু মিলন ভাই আপনার কাছেই শুরু করি। ডক্টর আনমা ইহসানুল হক মিলন, আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে লন্ডনে আমরা দেখেছি যে তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই ইউনূস এবং তারেকের বক্তব্যকে ঘিরে আমরা রাজনীতিতে দেখেছি বিভিন্ন রকম আলোচনা, বেশিরভাগ আলোচনাই ইতিবাচক। আজকেও বিএনপির 3 জন নেতা এই সফরকে কেন্দ্র করে কথা বলেছেন, বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি লন্ডন সফর করে দেশে আসছেন। আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আপনার কাছে এই সফরের এক্সক্লুসিভিটিটা কি বা বিশেষত্বটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আবদুল্লাহ সাহেব। নিপীড়িত নির্যাতিত একজন মুসলিম সাংবাদিক, স্মরণ পরে ওনার উপর আক্রমণ হয়েছিল, ওনাকে মেরে ফেলার জন্য আর্মি স্টেডিয়ামের সামনে হয়েছিল, মনে আছে সেই দিনটির কথা। হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটিতে রয়েছেই। দেখুন, প্রথমত হচ্ছে কথা বললে দূরত্ব কমে। এই জায়গাটিতে এই দুইজনের মধ্যে কথা বলার খুব প্রয়োজন ছিল, কারণ আমরা ডান বাম থেকে অনেকে অনেক কথা বলছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার ব্যাপারে বলার কোনো কিছু নেই যে উনি বিশ্বখ্যাত একজন ব্যক্তিত্ব, যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই ক্রাইসিস মুমেন্টে। আমরা যদি একবার মেমোরিকে রিফ্রেশ করি, 8ই আগস্টে এই দেশটিকে নেতৃত্ব দেওয়ার মতো দ্বিতীয় আরেকটি ব্যক্তিকে আপনারা খুঁজে পেয়েছিলেন? এরকম নাম হতেই পারে না। আর যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্টারফেয়ার করছিল, সেই মুহূর্তে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটি ব্যক্তিত্ব আমাদের প্রয়োজন রয়েছিল, কারণ সেই মুহূর্তে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই দেশে নেই, তিনি শুধু লন্ডনে রয়েছেন। আবার ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে, এই কাজের মধ্যে আমরা দেখছিলাম আস্তে আস্তে এই বিএনপির সাথে একটু দূরত্ব বেড়ে যাচ্ছিল। এই দূরত্ব এমন একটা পর্যায়ে গিয়েছিল যে আমাদের অনেক নেতা অনেক কথা বলা শুরু করেছিলেন। সেই জায়গাটিতে আমাদের যে কথা বলার প্রয়োজন নেই, সেই বিষয়টি আমাদের উপলব্ধি হয়নি, এবং সেই জায়গাটিতে দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি অভিভাবকত্ব নিয়ে উনি এই দায়িত্বটি নিয়ে সকলকে বারণ করেছেন, এবং একই সাথে জনাব তারেক রহমান আমাদের ভবিষ্যৎ দেশের প্রধানমন্ত্রী হবেন আমরা আশা করছি, দোয়া করছি ইনশাল্লাহ, ওনার সাথে কথা বলার প্রয়োজন রয়েছে। দেখুন, আমাদের দেশে এই একটি নতুন সরকার ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব পালন করার পরে তারাও আলোচিত সমালোচিত হয়। দেখুন, 1/11 এসছিল, তাদের ভিতরে একটি ষড়যন্ত্রমূলক বিশেষ চিন্তাভাবনা ছিল, যেটা এই সরকারের নেই, এবং সেই সত্যটি প্রমাণিত হয়েছে। এবং যারা দায়িত্ব ছিলেন তারা আজকে বিদেশ ভূমিতে ঘুরে বেড়াচ্ছে, দেশে আসতে পারছেন না। এই ধরনের অস্থিতিশীল অস্বস্তিকর কোনো পরিবেশ আগামী দিনে সৃষ্টি না হোক, সেই জন্য এখনই দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন রয়েছে। এখন অন্যরা যদি মনেই করেন যে জামাত একটি দল, এনসিপি একটি দল, বা অন্যান্য সকলেই দল, আমি বিশ্বাস করি সকলেই দল, কিন্তু বিএনপির সাথে তুলনা করতে হবে না। সেই ক্ষেত্রে জনাব তারেক রহমানের সাথে ওনার আলোচনার প্রয়োজন ছিল। প্রথমত যে জিনিসটি হলো, নির্বাচন কবে হবে, কখন হবে, এটি নিয়ে দুইজনের মধ্যে একটি সমঝোতা হয়েছে। কাউর কথাই রাখতে হবে এমন কোনো কথা নয়। জনাব তারেক রহমান চিন্তা করেছেন যেটা উপযুক্ত সময় হবে, যেটা উনি প্রথমে বলেছিলেন যে ওনাদেরকে একটি যৌক্তিক সময় দেওয়া হবে। নির্বাচনের বিষয়েও যৌক্তিকতার বিষয়টি বিবেচনা করে জনাব তারেক রহমান একটি প্রস্তাব রেখেছেন, এবং উনিও সেই ব্যাপারে সম্মত হয়েছেন এবং বলেছেন হ্যাঁ, কিছুটা মাইনর কন্ডিশন রয়েছে। এই কন্ডিশনগুলি কিন্তু আমাদের জন্য কন্ডিশন। আমি বলতে চাচ্ছি, জনাব তারেক রহমান তো বলবে না যে এই কাজটি হয়নি, আপনি এখনই দিয়ে দেন। তা যদি বলতে তো এখনই উনি বলতে পারতেন যে এখনই নির্বাচন দিয়ে দেন, আমরা করে নেব। উনি তো তা বলেননি। উনি বলছেন ঠিক আছে, আপনি সংস্কার করে নেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে নেন, এবং বিচার পদ্ধতিতে আরেকটু
এগিয়ে নেন। এই তিনটি বিষয়ে আমাদেরও তো দাবি রয়েছে। সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব ওনার সাথে যৌক্তিক সময় নিয়ে আলোচনা করেছেন এবং দুইজনের মধ্যে যে আন্তরিকতার সাথে আলাপ হয়েছে এটি হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আপনার কাছে এই প্রসঙ্গে আপনার কথার ভিতর থেকে আমার প্রশ্নটা আসলো, সেটা একটু উত্তরটা জানতে চাই আপনার কাছে। যে আমি ধরে নিলাম যে বিএনপির সঙ্গে বরফ গলতে শুরু করেছে বা গলেছে, বা সম্পর্কের যে দূরত্ব বা টানাপোড়েন ছিল সেটি হয়তো কমেছে। তা বিএনপির সঙ্গে যদি বিরোধ বা দূরত্ব কমে, অন্য দলগুলোর সাথে এই ইস্যুতে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা না করে, যেটি আপনি বলছিলেন যে বিএনপির সঙ্গে তো তুলনা করার মতো বড় দল কিছু নেই, তাহলে এই যে ছোট ছোট দল বা বিএনপির থেকে ছোট যে দলগুলো, তাদের সঙ্গে কি সরকারের ভুল বোঝাবুঝি বাড়তে পারে? না, দেখুন, সরকার তো অন্য সব দলের সাথে আলোচনা করছে, বিএনপির সাথেও করেছে, বিএনপির সাথে করছে, কিন্তু এখানে আলোচনার স্পেশালিস্ট হলো যে ওয়েটিং টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার, ওনার সাথে একটু আলোচনা হওয়া। আচ্ছা, ধরুন লন্ডনে গিয়ে যদি উনি জনাব তারেক রহমানের সাথে দেখা না করতেন, বিষয়টা কি আপনার কাছে ভালো লাগতো? দৃষ্টিগত হতো না? আর তারেক রহমান তো ওনার সন্তান তুল্য, যেভাবে দুইটা কথাই যদি খারাপ লাগে মিলন ভাই, আপনার সাথে অনেক কথা বলা যায়, সেজন্য বলি যে ধরেন তারেক রহমান নেক্সট প্রাইম মিনিস্টার, এবং আপনি পরে যে কথাটা বললেন যে বৈঠক না করলেও খারাপ লাগতো, দুইটা কথাই কেমন না একটু, যে আমরা কি বলতে পারি যে অমুক নেক্সট প্রাইম মিনিস্টার বা ইয়া, তাহলে তো ইলেকশন লাগে না? না, সেটা আপনি বলতে পারেন না, কিন্তু বিএনপি 2008 সালে যদি সঠিক নির্বাচন হতো তাহলে আপনি বলুন, 2014 সালে যদি সঠিক নির্বাচন হতো, 2028 সালে যদি হতো, 2024-এও যদি হতো, কি বিএনপি কি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারতো না? অনেক কিছু বোঝা যায়, কিন্তু বলতে কেমন, শুনতে কেমন যেন না, শুনতে যেটা বাস্তবতা। আজকে বাংলাদেশের বৃহত্তর দল বিএনপি। বিএনপি তো আওয়ামী লীগের মতো এমন কোনো আয়নাঘর করেনি, এমন কোনো অত্যাচার করেনি, অবিচার করেনি, লুণ্ঠন করেনি, ওভার $200 বিলিয়ন চুরি করেনি। তাহলে বিএনপির মতো একটি দল যেটা তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং পালা বদলে সেটা আসবে, সেই ক্ষেত্রে আমরা কি এখনো আশা করতে পারি না বিএনপির মতো একটি দল আসবে? আর যে ক্ষেত্রে এখন আওয়ামী লীগের মতো একটি বড় দল এখানে অনুপস্থিত, সেই জায়গায় আমরা রাজনীতি করি, তো স্পেকুলেশন যদি আমরা নাই করতে পারি, আমরা যদি রাজনীতির সমীকরণ নাই বুঝি, তাহলে এই কথাগুলো তো বলা ঠিক না। নিশ্চয়ই আমরা জানি আল্লাহর রহমতে যদি সব কিছু সুস্থ থাকে তাহলে বিএনপি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করবে, কার সাথে, কতটা, সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব সেটা বুঝেই তিনি 31 দফায় বলেছিলেন রাষ্ট্র মেরামতে যে আমরা নির্বাচনের পরে একটি সকলকে নিয়ে জাতীয় সরকার করব। ওনার মাথায় এটাই রয়েছিল। এটা 2024-এর জুলাই 36 হবে, সেটা কিন্তু 2023-এর 13 ফেব্রুয়ারি তিনি জানতেন না। সেই সময় তিনি ফোরকাস্ট করেছেন যে সকলকে নিয়েই আমরা রাজনীতি করব, এবং এটা উনি বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে, অতএব জুলাই 36 না হলেও আগামী দিনগুলো আওয়ামী লীগকে যেতেই হতো এবং যেতেই হবে। এই স্পেকুলেশন তো আমরা করেছি, তাহলে আমরা কি বলতে পারবো না যে আগামী দিনে তারেক রহমান কি দায়িত্ব পাবেন কি পাবেন না? নিশ্চিত আল্লাহ জানে। আচ্ছা, আমি ধন্যবাদ। একটু আমি জানতে চাই আব্দুল্লাহ ভাই আপনার কাছে, সেটি হচ্ছে অনেকগুলো বিষয় কথা বলেছেন মিলন ভাই, পাশাপাশি একটা ব্যাপারে যে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে, এপ্রিল থেকে একটু আগায় আসতে পারে। তারেক রহমানের লন্ডন সফরকে, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের আগেই এরকম কথা আমরা পর্যন্ত শুনেছি। আপনি তো আমাদের অনেক সিনিয়র সাংবাদিক, আপনার কানেও নিশ্চয়ই আসছে যে এরকম একটু আগাতে পারে, পিছাতে পারে। আসলে কি আপনার কাছে মনে হয় যে এই নির্বাচনের তারিখটাই ছিল এই বৈঠকের মূল কোনো কারণ, নাকি ভেতরে অনেক আলাপ হতে পারে যেগুলো আমরা জানি না? নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে এবং এনটিভির এই শো যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা। বিশেষত আমার খুবই ঘনিষ্ঠতম ভাই বন্ধু এহসানুল হক মিলন, যিনি সাবেক প্রতিমন্ত্রী এবং রাজনীতিতে খুবই উদীয়মান এবং সম্ভাবনাময় নেতা, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, লন্ডন বৈঠকটি আপনি শুধু একটা নির্বাচনী একটা তারিখ হয়েছে এটার মধ্যে অর্জন সীমাবদ্ধ রাখলে কিন্তু এটা এই বৈঠকটির প্রতি অবিচার করা হবে আমি মনে করি। কারণ এই মিটটা বাংলাদেশের রাজনীতিতে একটা একেবারে টার্নিং পয়েন্ট শব্দটা আমরা বহুল ব্যবহৃত যদিও বলি, কিন্তু তার চাইতেও বেশি কিছু। কারণ গত 10 মাস যাবৎ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, যে সরকারের সাথে ছোট্ট জায়গা থেকে আমিও কাজ করছি, কাজ করার সুযোগ হয়েছে।
তো এই সরকারের সাথে এই সরকারটি সবার সরকার, তারেক রহমানের সরকার, আন্দোলনে যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে তাদের সরকার, জামাত ইসলামী আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার ছিল তাদের সরকার, সবাই বলা যায় একমাত্র ফ্যাসিস্ট শক্তি ছাড়া, পতিত শক্তি ছাড়া বাকি সবার সরকার ডক্টর ইউনূসের সরকার। কিন্তু দিনে দিনে আমরা দেখতে থাকলাম যে যখন প্রথম ৪-৫ মাস পর্যন্ত একটা পরিস্থিতি ছিল, তারপরে ৬ মাসের মাথা থেকেই কিন্তু একটু ৬ মাস বয়সী সরকারের সাথে আস্তে আস্তে একটা টানাপোড়েন তৈরি হতে শুরু করলো। এই টানাপোড়েনটা এমনি এমনি হয়ে যায় না, এটার পেছনে অনেক ভেতর থেকে পেছন থেকে দেশের ভেতর থেকে বাইরে থেকে নানান অপশক্তি কিন্তু এই যে এই দূরত্বটা তৈরি করে এখানে তাদের স্পেস তৈরি করার জন্য কিন্তু কাজ করেছে। এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এই তারা দেখেছে যে ডিভাইড অ্যান্ড রুল, যে ক্ষমতায় থাকতেও পতিত ফ্যাসিবাদী সরকার কিন্তু একই ধরনের তাদের কৌশল ছিল। এখন তারা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও সেই শক্তি এবং আরও যারা আমাদের আধিপত্যবাদী শক্তি যেটি আমাদের প্রতিবেশী তারা সহ তাদের সবার স্বার্থ এবং তাদের ডক্টর ইউনূস যেভাবে বুক টান করে যেভাবে কথা বলছিলেন, যেভাবে চোখের চোখ রেখে কথা বলছিলেন, তারা কিন্তু এখানে একটা পা রাখার একটা জায়গা খুঁজছিল। এই জায়গার জন্য তাদের দরকার ছিল যে এই অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে কিভাবে বিভাজন তৈরি করা যায় সেটার জন্য। আপনি দেখবেন প্রথম দিকে কিন্তু বিএনপি জামাতের মধ্যেও এমন একটি অবস্থা, সাংঘর্ষিক অবস্থা তৈরি করেছিল যে এই দুই দলের মধ্যে রীতিমতো ওয়ার চলছিল, হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলছিল। এই যুদ্ধও কিন্তু একই ফর্মুলায় এসছে যে এদেরকে যদি বিভাজিত করা যায়, দুর্বল করা যায়, তাহলে সেখানে একটা স্পেস তৈরি হবে, সেখানে আসবে। একইভাবে সরকার এবং বিএনপির মধ্যে বড় আগামী দিনে যে দলটির ক্ষমতার দাবিদার, যে দলটি একটা সুষ্ঠু নির্বাচন হলে নিশ্চিতভাবে ক্ষমতায়, আপনি একটু আগে বলছিলেন যে প্রধানমন্ত্রী বলা যাবে কিনা, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এটা এখন মানে দিবালোকের মতো আগামীকাল সকালে সূর্য উঠবে, অনেকটা সেই ধরনের একটি সত্যের জায়গা কাছাকাছি আছে, যদি কোনো ভুল রাজনীতি বিএনপি না করে, আবার যদি বাংলাদেশে অস্বাভাবিক কোনো স্বাভাবিক সবকিছু হলে, নির্বাচন সুষ্ঠু হলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সুষ্ঠু নির্বাচন, যতবার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবার কিন্তু বিএনপি জিতেছে। আপনি এটা হিস্ট্রি যদি দেখেন যে যতবার নির্বাচনটা পুরোপুরি সুষ্ঠু হয়েছে, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো শতভাগ একেবারে আপনি নির্বাচন সুষ্ঠুতার কথা দাবি করা যায় না, কিন্তু মোটামুটি ভাবে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কিন্তু জনপ্রিয় দল হিসেবে, তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে না সেই নির্বাচন নিয়েও আমাদের আমরা যারা কাজ করেছি মাঠে ঘাটে আমরা জানি সেটার পিছনে কি কারুকাজ হয়েছে, এইসব বিষয়ে আমরা জানি। যাই হোক, যে কথাটি বলছিলাম যে বিএনপির এই যে লন্ডন বৈঠকটির মধ্য দিয়ে যেটা হয়েছে যে দুই পক্ষের মধ্যে আস্থার সংকটটা যে তৈরি করতে পেরেছিল যারা ষড়যন্ত্রকারী গোষ্ঠী, দেশি অপশক্তি, এই জায়গাটাতে তাদেরকে হতাশ করেছে। এইটাই আমি মনে করি একটা বড় অর্জন লন্ডন বৈঠকের। এখানে একটি তারিখ হলো, এই তারিখটা এবং শর্ত সাপেক্ষ তারিখ, সেখানে বলা হয়েছে যে এই কাজগুলো হলে, এবং সেটার সাথে আপনি দেখবেন ওই বাক্যটা ঘোষণার মধ্যে যেখানে এই বাক্যটা আছে যে ডক্টর ইউনূস বলেছেন এই কাজগুলোর যথেষ্ট অগ্রগতি হলে, হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তারপরের বাক্যই আছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এটাকে স্বাগত জানিয়েছেন। আপনি কিন্তু লক্ষ্য করবেন, তো এই দুইটা বাক্যকে যদি আমরা এক করি তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সমঝোতাটা শুধু নির্বাচনের স্পেসিফিক একটা ডেট নিয়েই না, এখানে পারস্পরিক আস্থার জায়গা। কারণ একটা বিএনপির মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি করা হয়েছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে একটা ধারণা তৈরি করা হয়েছিল যে ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না, তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন, তিনি পায়তারা করছেন। এই জায়গাগুলোতে যে অবিশ্বাস পারস্পরিক, অন্যদিকে ডক্টর ইউনূসের কাছে বিএনপি সম্পর্কে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছিল যে এই দলটি আপনাকে শান্তিতে, এই দলটি সমস্ত প্রশাসন থেকে শুরু করে সবকিছু এমন ভাবে তারা গ্রাস করে নিচ্ছে, আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এই দ্বান্দ্বিক জায়গা কিন্তু তৈরি করা হয়েছিল। আমি একটা ব্যাপার একটু, আপনি কথাটা বলছিলেন, এই জায়গাটাতে আমি মনে করি লন্ডন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে প্রধান একটি স্টেক হোল্ডারের সাথে
আপনার যিনি সরকার নির্বাচন আগামী নির্বাচনটা পরিচালনা করবেন তার মধ্যে ভুল বুঝাবুঝির জায়গাটাতে অনেকটাই অপনোদন হয়েছে। এটা যে নতুন করে আবার সৃষ্টি হবে না এই সময়ের মধ্যে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। এই জন্য দুই পক্ষকেই অত্যন্ত সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি। আরেকটা ছোট্ট প্রশ্ন নিয়ে আমি তারপরে মিলন ভাইয়ের কাছে যাব, সেটা হচ্ছে যে আপনার কথার ভিতরেই আসছিল, একটু আগে বলছিলেন যে তারিখটা কবে হবে, কোন মাসে, এটা অনেক সময় বড় ফ্যাক্টর না। আসলে মানে বাংলাদেশের মানে কি বলবো, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা জলবায়ু কেন্দ্রিক হোক, অন্যভাবে হোক, সে প্রেক্ষাপটে আসলে যে কথাটি বলা হয় যে ডিসেম্বর জানুয়ারি নির্বাচনের জন্য বা ফেব্রুয়ারি উপযুক্ত সময়, এর বাইরেও কি আসলে এই সময়টা বা মাসটা কি খুব বড় ফ্যাক্টর কিনা অতীতের নির্বাচনগুলোর আলোকে, যেহেতু অনেকগুলো নির্বাচনই আপনি দেখেছেন, মানে সাংবাদিকতার সঙ্গে কাজও করেছেন সেক্ষেত্রে? ইন্টারেস্টিং বিষয় কি জানেন, বিএনপির নেতৃত্বকে একটা পক্ষ থেকে এরকম একটা বোঝানো, এরকম একটা ধারণা দেয়া হয়েছিল যে মানে এই ধরনের বছরগুলোতে নির্বাচন হলে, আমি স্পেসিফাই করছি না, আর ওখানে টেকনিক্যাল একটা জায়গা আছে, যে এই ধরনের বছরগুলোতে নির্বাচন হলে বিএনপি জিতে। আমি বলি এই ধরনের একটা যে আপনার বেজোর সংখ্যায় নির্বাচন হলে, বেজোর সালে নির্বাচন হলে বিএনপি জিতে, এই যে একটা মিথ তৈরি করা, এই যে একটা কুসংস্কার মূলক কথাবার্তা, এটা আমি মনে করি যে এই বিষয়গুলো বিএনপির অনেকের মাথায় এমনভাবে গেঁথেছিল যে ডিসেম্বরের 31-এর মধ্যে না হলেই এখানে সব। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষার জায়গা আছে জনগণের মধ্যে। এই আকাঙ্ক্ষার জায়গাটাকে আগে জনগণের মধ্যে ধারণ করা, এই আকাঙ্ক্ষাটা পুরোপুরি হয়তো পূরণ করা যাবে না, কিন্তু বড় দাগে যদি পূরণের চেষ্টাটাও না দেখানো যায়, তাহলে ডক্টর ইউনূসকে একটা গ্লানি নিয়ে তার ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জায়গাটা ডক্টর ইউনূসের একটা বড় কনসার্নের জায়গা, এবং সেই জায়গাটা কিন্তু উনি কৌশলে অনেকটা নিশ্চিত করেছেন। কারণ অনেকের মধ্যে ধারণা হচ্ছে যে এই যে সংস্কারের কাজগুলো এবং জুলাই যে সনদ, এগুলোর ক্ষেত্রে বিএনপি বড় দাগে একটা বাধা হয়ে আছে। এই জায়গাটাও কিন্তু ডক্টর ইউনূস অত্যন্ত কৌশলে সেই বৈঠকের মধ্যে তিনি এটা এনশিওর করার চেষ্টা করেছেন যে এই জায়গাটাতে বিএনপি তাকে কোঅপারেট করবে, এবং এই কোঅপারেট করার জন্য তিনি কিন্তু চাপ সেখানে একটা তৈরি করে যে যদি আপনি আপনারা কোঅপারেট করেন তাহলে আমি নির্বাচন দিতে আমার কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস তিনি ক্লিয়ার করেছেন, তার আগেই লন্ডন বৈঠকের আগেই তিনি একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমার সরকার, আমি ভবিষ্যৎ কোনো সরকারে আমার থাকার মতো এবং আমার পরিষদের কারোই থাকার কোনো ইচ্ছা নাই, এবং সেই বিষয়টা তিনি সেখানে আগে ওই বৈঠকের আগেই এনশিওর করার কারণে সেখানেই কিন্তু একটা আস্থার যে সংকটের জায়গা সেটা অনেকটা কেটে গেছে। এবং আপনি যদি মাসের কথা বলেন, সেই জায়গাটা আমি বিশ্বাস করি যদি বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ভালোভাবে কোঅপারেট করে, ফেব্রুয়ারির সময়টা ভালো সময় এটা হতেই পারে। এবং জামাতও আপনি জানেন যে লন্ডন বৈঠক করে দেশে এসে সেই কথাই বলেছে, এবং সেটা ফেব্রুয়ারির যে সময়টা আমরা ধারণা করি যে 12 ফেব্রুয়ারি, যেহেতু বৃহস্পতিবারে নির্বাচন হওয়ার একটা ট্র্যাডিশন আছে, সেখানে 12 ফেব্রুয়ারি এই নির্বাচনটা হতে পারে। আর যদি সেখান থেকে মাঝখানে রমজান মাসটা পারও হয়, বর্তমান অবস্থায় যদি পারস্পরিক আস্থার জায়গাটা ঠিক থাকে, আমি মনে করি এই 1-1.5 মাস খুব বেশি ফ্যাক্টর হবে না, যদি লজিক্যাল কারণে যদি এটা পেছায়। আমি বিশ্বাস করি যে যদি রাজনৈতিক দলগুলো কোঅপারেট করে তাহলে এই সময়েই নির্বাচনটা করে ফেলা সম্ভব হবে। ওকে, আমি একটু মিলন ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনি তো প্রথমে খুব চমৎকারভাবে অ্যানালাইসিস করছেন, আমরা শেষ অ্যানালাইসিস আপনার কাছ থেকে নিচ্ছি, এরপর আমরা প্রসঙ্গটা পরিবর্তন করব। সেটা হচ্ছে আমি একটু আগে আব্দুল্লাহ ভাই বলছিলেন যে বিএনপি এবং জামাতের ভিতরে একটা ডিভাইডেশন তৈরি করার চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের ভিতরে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এবং এর কথার ধারাবাহিকতা আমি যদি বলি, আমি একদিন আগে প্রফেসর মাহবুবুল্লাহ, সিনিয়র একজন বর্ষিয়ান একজন বুদ্ধিজীবী বলা যায়, তার একটি ইন্টারভিউ করছিলাম। তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে একটি কথা বলছিলেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এই ভুল বোঝাবুঝি সরকারকে ব্যর্থ করা এবং একই সঙ্গে বিএনপির সাথে সরকারের দূরত্ব তৈরি করার জন্য যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হচ্ছিল, সেটির আপাতত হলেও বিপজ্জনক অবস্থা কেটে গেছে। তো সেই গ্রাউন্ড থেকে যে বরফ গলার যে বিষয়টি বলছিলাম, সেই ভুল বোঝাবুঝির অবসান কি আপাতত কেটে গেছে নাকি পুরোপুরি কেটে গেছে, কি মনে হয় আপনার কাছে? এখন প্রফেসর মাহমুদুল্লাহ যেটা বলেছেন, উনি যেটা বলেছেন এটা সর্বই সত্য কথা বলেছেন। আপনি যদি খুব ক্লোজলি লক্ষ্য করেন, ইন্ডিয়ান ন্যারেটিভসগুলো কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলো পিক করে এবং সেটাই সোসাইটিতে আসে এবং সেটাই নিয়ে ফেসবুকেতে শুরু করে সব জায়গায় আমরা এটাকে দেখতে পাই। তাদের স্পেসিফিক মিশন রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের। তো সেটাই কিন্তু আমাদেরকে এই দুর্বলতার জায়গাগুলো তৈরি করেছে। এখন দেখুন, বর্তমান সরকার প্রধান
এবং আল্লাহর রহমতে আগামী দিনের সরকার প্রধান যারা হবেন, দুজনের মধ্যে যদি পারস্পরিক একটা যোগাযোগের সংযোগ, একটা ব্রিজ স্থাপিত হয়, সেটা হলেই তো দূরত্বটা কমে যায়। এবং সেই জায়গাটি আমরা দেখেছি যে হয়েছে এবং খুব সুন্দরভাবে হয়েছে, এবং পারস্পরিক যে আলোচনা হয়েছে এটা অত্যন্ত প্রাণবন্ত এবং আন্তরিক, এটা আমরা দেখেছি। এবং আমরাও আহ্বান জানিয়েছিলাম ওনাকে যে আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপির সাথে আপনিও সহযোগিতা করে আমাদের সাথে থাকবেন, এই আহ্বানটিও জানানো হয়েছে। তো দেখুন, মানে উই আর অল টুগেদার। আমাদের কাছে তো সবচেয়ে বড় ব্যাপার হলো দল নয়, দেশ বড়। এবং ডক্টর ইউনূসের কাছে দল নয়, দেশ বড়। এবং ডক্টর ইউনূসের মতো বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব এই দেশ থেকে সামান্য নির্বাচনকে সামনে রেখে নিজের এই সম্মান ক্ষুণ্ণ করবেন, এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। সেক্ষেত্রে দুইজনের আন্তরিকতা ছিল, এবং এই আন্তরিকতা নিয়েই আগামী দিনে নতুন সরকার গঠন হবে। এবং প্রফেসর সাহেব ঠিকই বলেছেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, একটু জোটকেন্দ্রিক রাজনীতির প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। সেটি হচ্ছে যে আগামী দিনের রাজনীতির মানে অনেকটা বিভিন্ন হিসাবে বা ইকুয়েশনে আমরা যেগুলো দেখি, যে আপনিও যেমন বলছিলেন যে বিএনপি অলমোস্ট নির্বাচন হলে ক্ষমতায় আসবেই, কিন্তু কে হবে বিরোধী দল সেরকম কোনো আলোচনাও কি রাজনীতিতে চলছে কিনা, বা সেই জায়গায় কোনো আটকে আছে কিনা? আপনি তো রাজনীতি বিশ্লেষক ও রাজনীতিবিদের পাশাপাশি। দেখুন, এবারে নির্বাচনটি যেইভাবে ডক্টর ইউনূস সাহেব করতে চাচ্ছেন এবং যেইভাবে আমাদের দল অর্থাৎ তারেক রহমান চাচ্ছেন, দুইজনে কিন্তু একই জায়গায়, একই বৃত্তে বাঁধা। উনিও চাচ্ছেন সুষ্ঠু নির্বাচন। সেই ক্ষেত্রে শুধু দল না, দলের বাইরেও সিভিক সোসাইটি এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই ক্ষেত্রে আপনি অসংখ্য ভালো ভালো প্রার্থী পাবেন যারা সমাজে সুপরিচিত এবং দলের ভিতরে নয়, দলের বাইরে থেকে এসে। তাহলে বিএনপি তো একটা পাবেই, সেই সাথে অন্যান্য দলগুলো রয়েছে এবং সুধী সমাজ থেকে অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব, রাজনীতিবিদ যারা ডিরেক্টলি পলিটিক্স করেন না, তারা সকলেই আসবে। তাহলে একটি দল বিএনপি আর অন্যরা মিলে আরেকটি বিরোধী দল হয়তো খুব বিরাট কঠিন ব্যাপার নয়। আর যারা স্বতন্ত্রভাবে এই নির্বাচনে অনেকে চেষ্টা করবেন আসবেন, তারাও তো কোনো না কোনোভাবে একটি দলের ছায়া আসবেন, এবং আগামী দিনের বিরোধী দল নিশ্চয়ই সুন্দর হবে। আর অপরদিকে জনাব তারেক রহমান তো আহ্বান করেছেনই সরকার গঠনে সকলের সহযোগিতা, এবং সকলকে নিয়ে তিনি করবেন। আর যদি একটি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হয়, এই ৭০ অনুচ্ছেদে যে বিষয়গুলো ছিল সেই বিষয়ের ভিতরে অনেকগুলো বিষয় রিল্যাক্স করা হলে, আমরা যারা এই দলে আছে আমরা কি বিরোধী দলের ভূমিকা পালন করতে পারি না? সরকারের সমালোচনা সকলেই তখন করতে পারবে, কারণ ৭০ অনুচ্ছেদকে অনেকটা ছোট করে নিয়ে আসা হচ্ছে। এটা নিশ্চয়ই আপনি জানেন, এখনো হয়নি কিন্তু হবে। সেই ক্ষেত্রে সমালোচনা করার অধিকার প্রত্যেকটি সংসদ সদস্যের থাকবে। অতএব তেমন কোনো বিরোধী দল ওয়াকআউট করতে হবে, রাজপথে আন্দোলন করতে হবে, আমার মনে হয় না সেই পরিস্থিতি আগামী দিনে হবে। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু আব্দুল্লাহ ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্নের একটু উত্তর নিয়ে আসি। এই প্রসঙ্গটা বাদ দিয়ে যাই আমরা একটু, যেহেতু এই প্রসঙ্গের ভিতরে একটা বড় জায়গা আছে যে বিচার এবং সংস্কারের গতির ভিত্তিতেই ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আশাবাদের কথা জানিয়েছেন। সেই জায়গা থেকে যদি জানতে চাই, আজকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২৪ জুনের মধ্যে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি একটি সংবাদ। আইন উপদেষ্টা অন্য একটি সংবাদ রয়েছে, আগামী ১ মাসের মধ্যে গুম বিষয়ক নতুন আইন হচ্ছে, এই আইনের অধীনে স্থায়ী কমিশন হবে। এ পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের জন্য নিখোঁজ সনদ দেওয়া যায় কিনা সে বিষয়ে ভাবছে সরকার। আমার প্রশ্নটা হচ্ছে, বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন আমরা শুনি। যেমন একটি প্রশ্ন শুনি যে নির্বাচনের সঙ্গে বিচারকে নিয়ে আসা যাবে না, তাহলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। বিচারের সময়সীমা দেওয়া ঠিক হবে না, তাতেও বিচার প্রশ্নবিদ্ধ হবে। আমার প্রশ্ন হচ্ছে, বিচার যে গতিতে আগাচ্ছে আপনি সন্তুষ্ট কিনা? আমি সন্তুষ্ট, যদি ব্যক্তিগত মত জানতে চান, আমি সন্তুষ্ট নই। এই কারণে আবার যদি আরেকটু বিস্তারিত বলি, তাহলে বলতে হবে যে এই বিচারটা কিন্তু হতেই হবে। এই ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। এই যে গণহত্যা, এই বিচার যদি মানুষের যেভাবে একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, তরুণ থেকে শুরু করে একজন বয়স্ক, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের রক্ত ঝরেছে রাজপথে। এই বর্তমান যে পরিবর্তনের মধ্যে আমরা আজকে খোলামেলা কথা বলতে পারছি, এরকম কথা বলাও কিন্তু কোনো সুযোগ আমাদের গত ৫ই আগস্টের আগে ছিল না। তো এই যে আমাদের অর্জনের পেছনে যারা রক্ত দিয়েছে, তাদের রক্ত
রক্তের যদি আমরা তো তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না, এই জীবনগুলোকে ফিরিয়ে দিতে পারবো না, তাদের পরিবারে যে এখনো পর্যন্ত যে এক একটি পরিবার যে কি দুঃস্ব অবস্থার মধ্যে পড়ে আছে, এটা আমরা কেউ কোনো এটা সম্ভব না। কিন্তু অন্ততপক্ষে বিচারটা যদি তারা পায় তাহলে তাদের একটা সান্ত্বনার জায়গা হবে যে আলটিমেটলি আপনি যে কোনো পরিবারের একজন সদস্য যদি খুনের শিকার হয়, হত্যার শিকার হয়, তারা কয়েকদিন কান্নাকাটি করে, আহাজারি করে, কষ্টবোধ করে, কিন্তু আলটিমেটলি তাদের চাওয়ার জায়গায় গিয়ে ঠেকে কিন্তু বিচার। সেইটার বিচার যদি পায় তাহলে অন্ততপক্ষে ন্যূনতম একটা সান্ত্বনার জায়গা খুঁজে পায়। এই বিচার যদি না পায় তাহলে এই দায় পুরা জাতির, আমি মনে করি। এটা ডক্টর ইউনূসের একার যেমন নয়, আমাদের মানুষ হিসেবে, এদেশের নাগরিক হিসেবে আমরা যারা আজকে স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে চলছি, ঘুমের আতঙ্ক আমাদের এখন তাড়া করে বেড়ায় না। আমরা স্বাধীনভাবে আগে যেমন এরকম একটা টেলিভিশনে আসার সময় 5 বার করে 10 বার করে ভাবতে হতো যে নিরাপদে আবার বাসায় ফিরতে পারবো কিনা, কথাগুলো মেপে মেপে বলতে হতো, এটুকু বলতে পারবো, এটুকু বলতে। এমন অনেক স্টেশনে গিয়েছি একদম বলে দিত যে এটুকু বলতে পারবেন, এই 3 জনের নাম উচ্চারণ করতে পারবেন না, এদের কারোতে গুণাক্ষরেও এদের কাউকে অ্যাটাক করতে পারবেন না, আবার অপর দিকের এই 3 জনের বিরুদ্ধে যা খুশি তাই আপনি বলতে পারবেন, তাতে করে আপনার জনপ্রিয়তা বাড়বে, সেখানে টেলিভিশনগুলোতে ঘন ঘন ডাক পড়বে। এরকম একটা পরিস্থিতির মধ্যে তো আমরা ছিলাম। এই যে আজকে গেস্ট লিস্ট তো দিতই আমাদেরকে, ব্ল্যাক লিস্টেড করেছে, পত্রিকা বন্ধ করে দিয়েছে, টেলিভিশন বন্ধ করে দিয়েছে। তো এই জায়গাগুলো থেকে যে আজকে আমাদের মুক্তির একটা জায়গা, আমরা যে একটা একেবারে বুক ভরে শ্বাস নিতে পারছি, এর জন্য আমাদের যে দায়ের জায়গাটা সেটা হলো এই প্রত্যেকটি রক্তকণার কাছে, রক্তবিন্দুর কাছে আমাদের দায়। এবং আপনি প্রায় 30,000-এর মতো মানুষ আহত হয়েছে, 400-র মতো মানুষ চোখ হারিয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, আর কোনো দিনই হয়তো পৃথিবীর এই আলো তারা দেখতে পাবে না। তো এই লোকগুলা যদি বিচার না পায় তাহলে এর চাইতে আমরা নতুন করে কে ক্ষমতায় আসবেন, ক্ষমতা চর্চা করবেন, ক্ষমতা ভোগ করবেন, মিলন ভাইরা মন্ত্রী হবেন, তো এই জায়গাগুলোতে তাদের জায়গা থেকে আমি মনে করি সবচাইতে বেশি যারা ক্ষমতায় সামনের দিনগুলোতে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, তাদের উচিত যে আগামী নির্বাচনের আগেই এই বিচারটা এমন একটা জায়গায় যাওয়া যাতে ভোটের ব্যালটের সামনে গিয়ে যেই লোকটি তার স্বজন হারিয়েছে সে যাতে ব্যালটের সামনে গিয়ে সে ভোটটা দেওয়ার সময় সে আস্থা পায় যে আমি যে দলটিকে, আমি যে মার্কাটিতে আমি ভোট দিচ্ছি, তারা এই বিচারটাকে কন্টিনিউ করবে। এই আস্থার জায়গাটা তৈরি করার জন্য আমি মনে করি বৃহত্তম দল হিসেবে বিএনপির আরও বেশি সোচ্চার হওয়া দরকার। তাদের একজন নেতাকর্মী মৃত্যু হলে, কোনো মানে অপমৃত্যু হলে তার জন্য শাহবাগ অবরোধ করার কর্মসূচি যেমন থাকবে, আমি মনে করি এই বিচারটা যদি কোনো কারণে ডিলে হয় তাদের সেটার ব্যাপারেও সোচ্চারটা আমরা সমানভাবে আমরা দেখতে চাই, এবং এই দেশের মানুষও দেখতে চায়, যারা ভুক্তভোগী মানুষ তারা দেখতে চায়। আমি মনে করি যে বিচারের, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের সিস্টেমের কারণে এখানে আমাদের সেই ট্রাইব্যুনাল গঠন করতে, পুনর্গঠন করতে সময় লেগেছে। এটা আরও কমিয়ে আনা যেত কি না, এটা নিয়ে সরকারের নানান ধরনের ব্যাখ্যা আছে। আমি মনে করি যে এই জায়গাগুলোতে যত এখন থেকে আর যাতে কোনোভাবেই কোনো অজুহাতেই এই বিচারটা বিলম্বিত না হয়। আজকে যে কথাটি বলেছেন আপনি দেখবেন যে তাদের যারা, এই যে আমি আগে যেটা বলছিলাম যে সরকারের মধ্যে ক্ষমতা প্রত্যাশী বিএনপির সাথে দ্বন্দ্ব লাগানো, বিভাজন বিএনপি জামাতের মধ্যে করে দেশে বিশৃঙ্খলা তৈরি করা, দেশের স্বাভাবিক কাজকর্মকে নানান দাবির দেশে পরিণত করা, এবং যেভাবে আমরা দেখছি যে এই পরিস্থিতিটা তৈরি করেছে কেন, ওরাই ওই পতিত শক্তি করেছে বিচারকে, তাদের মূল টার্গেট কিন্তু বিচারকে বাধাগ্রস্ত করা। তো বিচার যদি অস্থিতিশীল করে রাখলে তারা বিশ্বাস করে যে তাহলে বিচার প্রক্রিয়াটা সঠিক গতিতে এগোবে না। তাহলে যদি আমরা কোনো কারণে আমরা এই বিচারটা বিলম্বিত হয় তাহলে কিন্তু তাদেরই ইচ্ছাটার প্রতিফলন ঘটলো, সেটা কি আমরা করতে দেবো? সেটা করতে দেওয়া তো কোনোভাবেই উচিত। আমি একটু মিলন ভাই, ওনার কথায় আমরা যেটা বুঝলাম যে বিচারের গতি প্রকৃতি নিয়ে উনি সন্তুষ্ট না, এবং সন্তুষ্ট হওয়ার মতো কিছু আমরা দেখছিও না। আপনার কাছে একটু জানতে চাই, আপনার রাজনীতির অভিজ্ঞতা, তারপরে আপনার দলের স্ট্যান্ড, সব মিলেই জানতে চাই, আপনার কি মনে হয় যে সরকারি ক্ষমতায় আসুক নির্বাচিত হয়ে, তারা কি বিচারের প্রক্রিয়াটা কি ধরে রাখবে নাকি শহীদদের রক্তের কথা ভুলে যাবে? হ্যাঁ, প্রথমত আসছি আপনার প্রথম প্রশ্নটি, সেটি হচ্ছে যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড। তো এই জায়গাটাতে আমরা হারিও করছি না, ডিলেও করতে দেওয়া যাবে না।
এই জায়গাটিকে আমাদের একটা যথোপযুক্ত সময় নিয়ে এই কাজগুলি করতে হবে। সেকেন্ডলি, এই বেশি দেরি হয়ে গেলে যে ডিনাইড হবে, সেই জন্য আমার মনে হয় ওনাদের আইসিটি কোর্টের আরও স্ট্রেংথেন করতে হবে, আরও লোকবল দিতে হবে, জনবল দিতে হবে, উইটনেস অ্যান্ড এভিডেন্সের জন্য যেগুলিকে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলি কালেকশন করার জন্য করতে হবে। থার্ড হচ্ছে যে গুমদের জন্য সার্টিফিকেট, এটি কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ গুম হয়ে গেলে এটা নিয়ে না মৃত্যু না জীবিত, না মৃত না জীবিত এই সংখ্যা থেকে এই গভর্নমেন্ট সার্টিফিকেট দিতে হবে, এবং এটা আর আগামী দিনের জন্য নয়। দ্যাটস ইনস্ট্যান্ট শুড বি বার্ন আউট। এটা এখানেই শেষ, এখানেই বন্ধ, আমরা আর কখনো কল্পনাও করব না এরকম কিছু হতে পারে। এবার আসুন, আপনি বলছেন লাস্টের প্রশ্নটা কি ছিল বললেন? লাস্টের প্রশ্নটা ছিল যে রাজনৈতিক দলই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তারা কি গতিটা ঠিক রাখবে নাকি বাড়তে কমতে পারে? দেখুন, যারা ভিকটিম তারা সবসময় কল্পনা করে কিভাবে এটাকে ওভারকাম করা যায়। ধরুন, আমি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম, আমি কিন্তু এর মাঝে পিএইচডি করেছিলাম, এই বিগত সময়গুলো কাজে লাগিয়েছে। আমি কিন্তু শিক্ষা নিয়েই করেছি, কারণ আমি ভেবেছি এই দেশের শিক্ষা ব্যবস্থায় যে দুর্বলতাগুলো আমি দেখেছি সেগুলি কিভাবে আগামী দিনে আরও আমি সম্মুখীন হতে পারি এবং সলিউশন দিতে পারি। আমরা ছিলাম ভিকটিম, এই ভিকটিম যেন আর কেউ না হয় সেটা কিন্তু আমরা দেখেছি। এবং এই যে জিয়া পরিবার, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভিকটিম। বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কক্কর, জনাব তারেক রহমান হতে শুরু করে এমনকি তারেক রহমানের শাশুড়ি পর্যন্ত ভিকটিম হয়েছে। চিন্তা করা যায় এই ধরনের মাত্রায় ভিকটিম আর কেউ হয়নি। এই ভিকটিমই যখন দায়িত্ব পাবেন তিনি আরেকজনকে ভিকটিম করবেন, আমি মনে করি না সেই মানসিকতা কারোর রয়েছে। অপরদিকে আমরা যে ভিকটিম হচ্ছিলাম এরই মাঝে যে আমরা এটাকে রিঅর্গানাইজ করে হাউ টু ফেস দিস থিং, এই যে আলোচনাগুলো আমরা করেছিলাম সেটা ছিল আওয়ামী লীগ শাসনের সময়। অর্থাৎ সেই সময় কিন্তু রাষ্ট্র মেরামতের কথাগুলো আমরা বলেছিলাম, সেখানেই কিন্তু সুস্পষ্টভাবে সুশাসনের কথা বলা হয়েছে। দেখুন, সুশাসন হলে যেটা আব্দুল্লাহ ভাই বললেন, বিএনপি তার বেনিফিট পেয়েছে, ভালো নির্বাচন হয়েছে, বিএনপি বেনিফিট পেয়েছে, সেজন্য আমরা সবসময় বলতাম ভালো নির্বাচনের কথা বলতাম, এবং আগামী দিনে ভালো নির্বাচন হবে, বিএনপি বেনিফিট পাবে। তো সুশাসনের কথা আমরা বলতাম, ন্যায় বিচারের কথা আমরা বলতাম, আইন আদালত শৃঙ্খলার কথা বলতাম। আমরা আসলে, বিএনপি আসলে এদেশে স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকবে, এটি হচ্ছে আমাদের জন্য মূল মন্ত্র, এবং এটা আমরা করবই, এবং এই জন্য তারেক রহমান সাহেব কমিটেড। ওকে, আমি একটা ব্যাপারে একটু ইয়ার কাছে একটু, আব্দুল্লাহ ভাই আপনার ওইখানে আপনি যদি একটু 30 সেকেন্ড বা 1 মিনিট একটু ওই প্রসঙ্গটা শেষ করেন, বিচারের ব্যাপারে যেটা কথা বলছিলেন, যে স্পেসিফিকভাবে আপনার কাছে কি মনে হয় যে যাদের এই বিচারে সহযোগিতা করা দরকার, যে সমস্ত উইং, তারা উইলিংলি সহযোগিতা করছে না, এরকম মনে হয় কিনা? এই সহযোগিতার জায়গাটা এটা তো আপেক্ষিক একটা ব্যাপার। এটার তাছাড়া আপনি জানেন যে গত 15 বছরে বিচার ব্যবস্থাকে এমন একটা ভঙ্গুর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আপনি রাতারাতি এটা চাইলেও আপনি একেবারে আপনার মতো করে প্রত্যাশার জায়গায় নেওয়া এটা সম্ভব হচ্ছে না। আপনি দেখেছেন যে হাইকোর্টে বিচারপতিদের গতকালও একটি সংবাদ হয়েছে যে কিভাবে সেখানে একটি ফেসিবাদের সেই দোসর 2জন বিচারপতি, একজন বিশিষ্ট ফেসিবাদের বিশিষ্ট সেবকের স্ত্রীর ব্যাপারে বিশেষ কি মানে অনুকম্পা দেখিয়ে একটা আদেশ দিয়েছে। তো এই জায়গাগুলো, আমাদের এই জায়গাগুলো তো খুব বেশি পরিবর্তন হয় না, মাত্র 20-25 জন নতুন বিচারপতি নিয়োগ করা গেছে, তারাও এখনো জুনিয়র লেভেলে আছে। আর এছাড়া যারা ফেসিবাদী শাসনে যাদেরকে একেবারে দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছিল, এই অভ্যাসটা তো রাতারাতি চেঞ্জ হবে না। আর তারা মজ্জাগতভাবে তাদের ব্লাড টেস্ট করে ওখানে বসানো হয়েছিল, তো তারা এখানে এখন কিছুদিনের জন্য তারা চুপ মেরে আছে, কৌশলগত কারণে আছে। এই জায়গাগুলোতে তো সমস্যাগুলো আছে, চাইলেই কিন্তু এগুলা, কারণ যা খুশি তাই তো এই সরকার করবে না, তাহলে তো সেই তখন দুর্নাম হবে যে সেই ফেসিবাদী শক্তির মতোই সেভাবে করা হচ্ছে। আপনি দেখবেন যে বিচারের যে মূল জায়গাগুলো, আমরা একটা তো হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের যে বিচার, সেই বিচারটা সেখানে যে প্রধান প্রসিকিউটর আছেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তিনি অত্যন্ত, তাজুল ইসলাম অত্যন্ত যোগ্য, অত্যন্ত সাহসী মানুষ। আপনি দেখেছেন যে আজকে সেখানে একটা আশেপাশে 2-1টি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এই বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার জন্য, বিচারককে ভয় দেখানোর জন্য। তাজুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেছেন যে এগুলো আমাদের বিবেচনায় নেওয়ার আমাদের সুযোগ নাই, আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে অগ্রসর হচ্ছি, এবং আজকেই সেখানে 2 জনের ব্যাপারে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।
আমি বিশ্বাস করি বিচার ব্যবস্থার যে আস্থার জায়গাটা আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে। এটার জন্য কিছু দৃঢ় পদক্ষেপের জায়গা আছে। ফ্যাসিবাদের দোসর বিচারকদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে জায়গাগুলো আছে সেখানে কিছুটা আমাদের হতাশার জায়গা আছে। এগুলো যত দ্রুত সেখানে বিচার ব্যবস্থাকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা যাবে ততটা এটা গতিশীল হবে এবং সুবিচার নিশ্চিত হওয়ার জন্য এটা খুবই জরুরি। আমাদের সৌভাগ্য যে আমরা একদম অত্যন্ত সুযোগ্য। আমি মনে করি বিচারকেরা আমাদের অতীতে আরও অনেক গুণী প্রধান বিচারপতি ছিলেন। আমরা তাদের সময়ে আমি কোর্টেও আমি এক সময় রিপোর্টিং করতে গিয়ে তাদের সেই সাহসিকতা, তাদের যে নীতি নৈতিকতার জায়গাগুলো, দৃঢ়চেতার অবস্থানগুলো আমরা দেখেছি। কিন্তু পরবর্তীতে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে সম্পূর্ণ একদম বসংবদ বিচারকদের একটা সমাবেশ ঘটানো হয়েছে পুরো বিচার ব্যবস্থায়। সেই জায়গাটা থেকে আমাদেরকে নতুন অবস্থায় যেতে হলে এই জন্য একটু সময় দরকার এবং পলিটিক্যাল পার্টিগুলোরও এই ক্ষেত্রে খুব কোঅপারেশন দরকার। এটা যদি ইন্টারিম গভর্নমেন্টের উপরই শুধু আমরা ঠেলে দিই যে এই গভর্নমেন্ট কেন এটা করছে না ওইটা করছে না, এই সরকার তো আপনার কোনো রাজনৈতিক সরকার না, যে কারণে তারা ভালোভাবে চেনেও না কে কোন মতাদর্শের এবং কে সত্যিকার অর্থে নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হবে এমন লোকগুলো চেনা এই সরকারের সবার পক্ষে সম্ভব না। এই জন্য বড় বড় রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘদিন যাবত দেশে যাদের আইন অঙ্গনে যাদের বিচরণ রয়েছে তাদের সম্পর্কে বড় বড় রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত তারা ভালো করে জানে তাদের এই আইন অঙ্গনে কারা সত্যিকার অর্থে নীতি নৈতিকতা, বিচারের যে মর্যাদার যে জায়গাটা বিচারাঙ্গনের এই বিষয়গুলো যদি সত্যিকার অর্থে তারা আন্তরিকভাবে সরকারকে কোঅপারেট করে, আমি মনে করি এই জায়গাটাতে বিচার ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা এখান থেকে এটাকে উত্তরণ ঘটিয়ে সত্যিকার অর্থে একটা গতিশীল বিচার ব্যবস্থা এবং সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা জায়গা তৈরি হবে। যদি আমরা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বাইরের যে মামলাগুলো আছে এগুলোর ব্যাপারেও গতি আসা দরকার। আমাদের সবার দৃষ্টি শুধুমাত্র ওই ট্রাইব্যুনালের দিকে, কারণ সেখানে ট্রাইব্যুনালের সেখানে সবচাইতে প্রধান যে ফ্যাসিবাদের যে প্রধান তার মামলাগুলো মূলত সেখানে আছে। এর বাইরেও কিন্তু ফ্যাসিবাদী শক্তির বাকি যে অর্গানগুলো আছে সেখানে যারা এইসব এই ফ্যাসিবাদকে পাকাপোক্ত করার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তাদের মামলাগুলো কিন্তু এই ট্রাইব্যুনালের বাইরেও আছে। সেই জায়গাটাতেও আমি যেটা দেখলাম যে গতকালই সম্ভবত একটি সংবাদে দেখলাম যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সেই মামলাগুলো স্থানান্তর করে এই বিচারে গতিশীল করার একটা উদ্যোগ আসার চেষ্টা আছে। এই জায়গাটাতে শুধুমাত্র এই 25 জনের উপদেষ্টা পরিষদের উপর ঠেলে না দিয়ে আপনার সমস্ত রাজনৈতিক দলকে এই বিচারের উপর বিচারটা যাতে ত্বরান্বিত হয় সে ব্যাপারে সরকারকে কোঅপারেট করা খুবই জরুরি বলে আমি মনে করি। ওকে, অনেক ধন্যবাদ। আমরা একটু শেষ প্রসঙ্গে আসছি। আমি একটু মিলন ভাই আপনার কাছে জানতে চাই, গত প্রায় 1-1.5 মাস ধরে একটা টপিক নিয়ে চলছে, ঢাকাবাসীর ভোগান্তিও কমছে না আর কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না। সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কে চালাবে, প্রশাসক নাকি মেয়র? কতদিন চলবে শাকের আন্দোলন, কিংবা কতদিন পরে এটা সমাধান হবে? আজকে ঢাকা দক্ষিণ সিটির গুরুত্বপূর্ণ সেলগুলো নিজেই তত্ত্বাবধান করবেন এরকম ঘোষণা দিয়েছেন ইশাক। আসলে এই ইশাকের শপথ পড়া না পড়া, আন্দোলন চলছে ইত্যাদি ইস্যুতে আসলে ক্ষতিটা কার হচ্ছে, ইশাকের ইমেজের নাকি জনগণের ভোগান্তি বাড়ছে? প্রথমত হচ্ছে এনি আন্দোলন জনগণের ভোগান্তি হচ্ছে। আর ঈশ্বর সাহেব যে ইস্যু নিয়ে নেমেছেন এই ইস্যুটা তৈরি করেছেন সরকার, সেজন্যই তার শেষটা তিনি দেখতে চাচ্ছেন। যদিও এই ইস্যুটাকে আমরা সকলে মনে করি যে তড়িৎ গতিতে সমাধান হওয়া দরকার, কিন্তু সরকার করছেন না। কি করা যাবে, সেই জন্যই চাচ্ছিলাম যে সরকার এই বিষয়ে তারা সিদ্ধান্ত। অ্যাপিলেট ডিভিশনও একই কথা বলছে, তো সরকার তো কোনো কথা বলছে না। কেন এটাকে জিয়ে রাখবে সরকার? কেনই বা জনগণের ভোগান্তি হবে? আবার এর বাইরে তো আমরা কিছু দেখছি না, কারণ আদালত রায় দিয়েছে, তার বাইরে তো কিছু বলাও যাচ্ছেন না। কারণ সরকার এটা নির্ভর করছে তাদের উপর, কীভাবে এটাকে তড়িৎ গতি শেষ করবেন। এখন ধরেন সরকারের উপর ডিপেন্ড করছে। বিএনপি কি এই ইস্যুতে মানে মনে করে না যে ইশাককে কোনো গাইডলাইন দেওয়া দরকার? কারণ আমরা দেখেছি রাজধানীতে ঢাকায় বিএনপি যতজন নেতা রয়েছে তার ভিতরে প্রচণ্ড একজন উদীয়মান এবং জনপ্রিয় নেতা, যে তাকে ধরে নিচ্ছে, তিনি তার কর্মীকে ছাড়ায় আনছেন, তিনি মিছিলের সামনে ছিলেন, তারপরে পিজার ভ্যানের ভিতরে বসে সেখান থেকে এসে পিজন ভ্যান থেকে তিনি স্লোগান দিচ্ছেন। এরকম বহু ঘটনা দেখেছি গত কয়েক বছরে, যা দিয়ে রাজধানীতে একজন তরুণ নেতা হিসেবে, বিএনপির নেতা হিসেবে ইশাকের একটা তুমুল জনপ্রিয়তা ছিল। সেই ইশাক যখন নিজেই নিজের চেয়ারে বসে যায় তখন সেটি কি দলের পক্ষ থেকেও তার লাগাম টানা বা সিদ্ধান্ত দেওয়া বা কন্টিনিউ করা কিছু তো বলা উচিত? যেমন সরকারও কিছু বলছে না, বিএনপিও তো কিছু বলছে না। হ্যাঁ, সে তার নিজস্ব রাইটসকে নিয়ে ওখানে গিয়েছে এবং আদালতের রায়কে নিয়ে গিয়েছে।
এবং সেই জায়গায় তারও তো একটা সমর্থক রয়েছে, যে তারাও চাচ্ছে। এই ক্ষেত্রে যদি সরকার কাউকে না কাউকে তো এই বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। ইশাক যদি মনে করি যে ইশাক তার গণের থেকে কিছুটা হলেও এই দুর্ভোগের কারণে আলোচিত হচ্ছে, এই আলোচনার সলিউশনটা হতেও তো সরকারকে সিদ্ধান্ত দিতে হবে। তখন তো ইশাক জনসম্মুখে এসে বলতে পারবে যে সরকারের ভুলের কারণে এতটুকু হয়েছে। কেউ না, মিলন ভাই, এই সরকারের ভুলের কারণে যে হয়েছে এটি তো উনি বোঝানোর চেষ্টা করছেন এবং উনি এটি বলেছেন যে এর আগের যে তিনি ঈদের আগে সবশেষ আন্দোলনের সময় তিনি বলেছেন, বিশাল একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেটি নিয়ে আলোচনা আমরা করেছি। তিনি বলেছেন যে তার ফেয়ার হওয়ার ইচ্ছা আমার নাই, জাস্ট সরকারের চরিত্রটা, সরকারের ইয়াটা দেখানোর জন্য সেটা করছে। তো তারেক রহমান আর আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরে তাহলে বরফ গলছে আমি বলবো কিভাবে? এই ইস্যুটা তো এখনো দেখাইতে হবে ইশাককে। না, তারেক রহমান এবং ডক্টর ইউনূসের ইস্যুটা এই ইস্যু নয়, সেটা হলো ন্যাশনাল ইস্যু, ভবিষ্যৎ বাংলাদেশে ইস্যু নিয়ে তারা কথা বলেছেন, যেন আমাদের ফেসিবাদ আর কখনো না আসতে পারে এবং দেশটি যেন সুন্দর পথে চলতে পারে। সংস্কার হতে বিচার ব্যবস্থা, আইন শাসন, সুশাসন, শিক্ষা ব্যবস্থা সব কিছু মিলিয়ে যেন আমরা বিশ্বের মানচিত্রে একটি প্রতিষ্ঠিত জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই ডিটারমিনেশন, সেই শপথ নেওয়ার অনুষ্ঠানটি হয়েছে। সেখানে আগামী দিনে কোনো ঝগড়া হবে সেটা নয়। এবং আমরা মনে করি এই ধরনের লিডারশিপের ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব এবং সেই সাথে জনাব তারেক রহমান আর মধ্যে রয়েছেন বেগম খালেদা জিয়া, ভবিষ্যৎ বাংলাদেশে যে স্বপ্ন আমরা ৭১-এ দেখেছিলাম, যেই স্বপ্ন শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার আলোচনা হয়েছে। আমি মনে করি সেটি একটি ডিটারমাইন্ড একটি ইস্যুকে নিয়ে আলোচনা। ওকে, আমরা আপনার কাছ থেকে মোটামুটি ক্লিয়ার। এর বেশি হয়তো মিলন ভাইয়ের পক্ষে আরও স্পষ্ট করে বলা কঠিন। আব্দুল ভাই, আপনার কাছে একটু জানতে চাই, সময় আপনার 2 মিনিট, জাস্ট জানতে চাই এতটুকুই যে আমরা দেখলাম যে ঢাকায় বিভিন্ন জায়গায় আন্দোলন, সচিব মানে অ্যাডভাইজাররা অফিস করতে পারেন না, সরকার কাজ করতে পারছেন না, এরকম একটি গ্রাউন্ডে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইলেন, তারপর সব দল তার সঙ্গে বসলেন, তারপরেও কোথায় যেন একটু ঘাটতি ছিল মনে হচ্ছিল, তারপরে লন্ডনে আমরা দেখলাম বৈঠক। আসলে ইশাকের ব্যাপারটা কি বিচ্ছিন্ন নাকি একই সঙ্গে আপনি দেখেন? আমি ইশরাকের বিষয়টা আমার বক্তব্যে আমি জানি যে বিএনপি বা ইশরাক কেউই হয়তো পছন্দ করবেন না, তারপরেও আমি যেটা নীতিগতভাবে বিশ্বাস করি সেটাই আমি বলতে চাই। সেটা হচ্ছে যে ইশরাকের যে শুরু থেকে ইশরাকের যে অবস্থানটা সেটা নিয়ে একটু প্রশ্নের জায়গা আছে। আমি সাহসী মানুষদের পছন্দ করি, ইশরাককে আমি সেই সাহসী মানুষের তালিকায় আমি রেখেছি। সাহসী রাজনীতিবিদের খুবই অভাব বাংলাদেশে। আমরা বিশ্বাস করি গত 15 বছরে আমরা হাড়ে হাড়ে সেটা টের পেয়েছি যে সাহসী রাজনীতিকের অভাবের কারণে আমরা আন্দোলন 15 বছর যাবৎ ফেসিবাদের পতন ঘটাতে আমাদেরকে সময় নিয়েছে। ইশরাক যখন সাহসের সাথে তার কর্মীকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন, যেমনটি আপনি বলছিলেন, এটা আমাদের চোখের সামনে ঘটেছে। এটা দেখে এতটা আপ্লুত হয়েছি যে তারপরে তাকে প্রথম সুযোগে তাকে জড়িয়ে ধরে তাকে অভিনন্দিত করেছি এবং থ্যাঙ্কস দিয়েছি। তো এই ধরনের একজন সম্ভাবনাময় নেতা, তিনি ঢাকা দক্ষিণের মতো একটি মেয়রের একটা চেয়ার, যে চেয়ারটা আমি বলে থাকি যে চেয়ারটা 3টা খুঁটি নাই, এখন এই মুহূর্তে বলতে গেলে 4টা খুঁটি নেই, কিন্তু আমি যখনকার কথা বলছি যে 3টা খুঁটি ছিল না যে চেয়ারটার। কারণ কি, সেটার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, সেই নির্বাচনটা ছিল বিতর্কিত, সেই নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে যায় নাই। ইশরাক নিজেই দুপুরের দিকে সেই নির্বাচনটি প্রত্যাখ্যান করে তিনি তাকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তখন আমরা সংবাদকর্মী হিসেবে আমরা সেটা দেখেছি। যেই প্রসঙ্গটি মিলন ভাই উত্থাপন করলেন যে চিটাংয়ের বেলায় একটা, বরিশালের বেলায়, চিটাং আর ঢাকার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ছিল। আমি এই বিষয়গুলো আমি মনিটর করে জানি। আমি চট্টগ্রামে ছিল যে ডক্টর শাহাদাত পুরো নির্বাচনটাতে অ্যাক্টিভ ছিলেন এবং তার ক্ষেত্রে রেজাল্টে কারচুপি হয়েছে, পুরো ভোট তিনি ভোট চান নাই, তিনি ফলাফল পুনর্গণনা চেয়েছেন এবং ফলাফলে কারসাজির বিরুদ্ধে তিনি মামলা করেছেন। তো তিনি তার মামলার আর্জিটাই তখনই ছিল, ইলেকশনের সময় ছিল, যে ফলাফল ভোট পুনর্গণনা করে তাকে যাতে তিনি বিজয়ী হয়েছেন, তাকে যাতে বিজয়ী ঘোষণা করা হয়। ঠিক সেভাবেই কিন্তু পরবর্তীতে মামলায় তিনি বিজয়ী হয়েছেন। আর ঢাকার বিষয়টা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে কিন্তু দুপুর বেলায় নির্বাচনটি প্রত্যাখ্যান করে ইশরাক সরে এসেছিলেন। সরে এসে তারপরে বলেছিলেন এখানে কোনো ভোট হয় নাই, সব জালিয়াতি হয়েছে, এই ভোট বাতিল করতে, নির্বাচনটা বাতিল চেয়েছে। হ্যাঁ, যে এখন তো মানুষ অনেক বেশি সচেতন, বিশেষ করে তরুণ প্রজন্ম, কিন্তু এখন এই বিষয়গুলো কিন্তু মানুষের সামনে আছে। আমি বলেছিলাম বরং যদি ইশরাক এই আন্দোলনটা করতেন যে 1 মাসের মধ্যে ঢাকা সিটিতে পুনর্নির্বাচন চাই, সেই নির্বাচন এতদিনে কিন্তু যখন আন্দোলন শুরু হয়েছে এতদিনে কিন্তু ঢাকা
ঢাকা সিটিতে ইচ্ছা করলে এতদিনে এখানে নির্বাচনই দিয়ে দেওয়া যেত, একটা ফ্রেশ ইলেকশনের মধ্য দিয়ে বিপুল ভোটে ইসহাক আজকে নন্দিত মেয়র হিসেবে আজকে সেখানে কাজ করতে, যে কাজটি তিনি করতে চাচ্ছেন এই কাজটি কিন্তু সেভাবেই করা সম্ভব ছিল। কিন্তু নির্বাচনে একদিকে নির্বাচন দেয়া যাবে না, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করা যাবে না, এই একটা অবস্থান আছে। অন্যদিকে তিনি সেখানে একবার বলছেন যে আমি নিজে নিজে শপথ নিয়ে নেব, শহীদ মিনারে শপথ নিয়ে সেখানে বসে আজকে যেটা ঘটেছে এটা আমার কাছে মনে হয় তার জন্য এবং বিএনপির জন্য প্রকারান্তরে এটা অত্যন্ত ড্যামেজিং একটা জায়গা হয়েছে। এখনো আমি মনে করি যে সময় শেষ হয়ে যায় নাই, একটা জায়গায় থামানো উচিত এবং প্রয়োজনে এখনই, যেহেতু জাতীয় নির্বাচন মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত একটা ফিক্স হয়েছে, এখন 2 মাসের মধ্যে এই নির্বাচনটা দিয়ে দেখ এবং বিপুল ভোটে আমি বিশ্বাস করি যে এখনো পর্যন্ত যদিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো ইসহাকের বিকল্প ঢাকা দক্ষিণে আমি দেখি না। সুতরাং নির্বাচনটা দিয়ে সেখানে তাকে দায়িত্ব দেওয়া হোক এবং নগরবাসীর সেবা করুক, যে সেবাটি করার জন্য তিনি উদ্গ্রীব হয়ে আছেন, যে সেবাটি করার জন্য তিনি অলরেডি বসে গেছেন আজকে, এটা দৃষ্টিকটু মনে হয়েছে। আমি মনে করি যেই অসন্তুষ্ট হন না কেন এই সত্যটা আমি উচ্চারণ করার প্রয়োজন মনে করি। এই কাজটি ঠিক হচ্ছে না। তার যে একটা একেবারে আকাশ ছোঁয়া একটা জনপ্রিয়তার জায়গা ছিল সেখানে ছেদ পড়েছে। তিনি নিজেও কিন্তু ঈদের আগে একটি বক্তব্যে বলেছেন যে আমি এখন ভিলেন হয়ে গেছি। তো এই জায়গাগুলো যদি ভার্চুয়াল জগতে ইসহাকের নিজের যে আইডিটা আছে, ইসহাক ভক্তরাই তো তাকে ফলো করেন আমি বিশ্বাস করি, সেই আইডি তো আমি যদি ঢুকে দেখি ইসহাক যে স্ট্যাটাস দেওয়ার পরে সেই আইডিতে ঢুকলে সেখানে দেখা যায় 80%-এর বেশি তাকে নানান গালমন্দ করছে। এটা তো আমাদের কাছে আমাদের কষ্ট লাগে। আমাদের কাছে ইসহাকের বাবার সাথে আমাদের সম্পর্ক ছিল, আমরা একসাথে কাজ করেছি খোকা ভাইয়ের সাথে, তো তার বীর মুক্তিযোদ্ধা, তার সাথে তার সন্তান এখানে নন্দিত থেকে নিন্দিত হবেন, এটা আমাদের কাছে তো ভালো লাগছে না। তার থামা উচিত আমি মনে করি এটা, এবং যত তাড়াতাড়ি থামবেন তার আমি মনে করি ড্যামেজটা আরো তত কমবে। এবং সেটা যদি না করেন আমি মনে করি এই বিষয়গুলো ভবিষ্যতে বৃহত্তর অঙ্গনে ভোটের বাজারেও এটার কিন্তু অনেক প্রভাব পড়বে। ঢাকা দক্ষিণের ভোটেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এটা প্রভাব পড়ার আমি আশঙ্কা করি। আমার আশঙ্কা ভুল প্রমাণিত হোক এটা আমি চাই, কিন্তু আমি মনে করি এই ইস্যুটা বিশেষ করে এখন মানুষ অনেক বেশি সচেতন, মানুষ এই বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষোভ প্রকাশ করছে, আমরা দেখতে পাচ্ছি। এটা থামানো উচিত খুব দ্রুতই। ওকে, অনেক ধন্যবাদ সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ এবং রাজনীতিবিদ ডক্টর আনম এহসানুল হক মিলন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এনটিভি স্টুডিওতে এসে প্রাণবন্ত আলোচনা করে অনুষ্ঠানকে ভালো করার জন্য, এবং দর্শক আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি এতক্ষণ উপস্থাপনার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। এনটিভির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।